নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রতদী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, অগ্নিপথ প্রকল্পে কমতে পারে সেনাবাহিনীর গড় বয়স, বিরোধিতায় অনেকে। এবার অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারত। দর্শকের মন কাড়ল ওয়েব সিরিজ দ্য ব্রোকেন নিউজ। আজ থেকে শুরু হচ্ছে টুকরো খবরের একটি নতুন বিভাগ, সংবাদ সংকেত। রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করল বিজেপি। রাষ্ট্রপতি নির্বাচনে চমক দিল বিজেপি। প্রার্থী হিসেবে বেছে নেওয়া হলো আদিবাসী মুখকে। এবার এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তিনি জিতলে এই প্রথম দেশের রাষ্ট্রপতি হবে আদিবাসী সমাজের প্রতিনিধি। বাংলাদেশে উদ্বোধন করা হলো বহু প্রতীক্ষিত গর্বের পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এই সেতুর ফলে কলকাতা এবং ঢাকার মধ্যে দূরত্ব প্রায় 50% কমে যাবে। আগে যেখানে কলকাতা থেকে ঢাকা আসতে 10 ঘন্টা লাগতো, এখন মাত্র 4 ঘন্টায় পৌঁছানো যাবে। সেই সেতুর একতলা দিয়ে ট্রেন চলবে ও দ্বিতীয় তলা দিয়ে যাবে গাড়ি। অসুস্থ বর্ষিয়ান পরিচালক তরুণ মজুমদার। তরুণ মজুমদারের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। চেতনার মাত্রা ক্রমশ কমছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি সেপ্টিসেমিয়ায় আক্রান্ত। নবদ্বীপের পরিচালকের ফুসফুসেও সমস্যা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথ ঘোষণা হওয়ার প্রায় সাথে সাথেই এর বিরোধিতা করে আন্দোলনে নামেন অনেকে। তাদের সমর্থনে এগিয়ে আসে বিরোধী দলগুলিও। কৃষি বিলের ধাঁচে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি তুলে সরব হন দেশের যুব সমাজের একাংশ ও বিরোধীরা। তাদের দাবি, সেনায় শুধুমাত্র স্থায়ী পদেই নিয়োগ করতে হবে। এই আন্দোলনের আঁচ লাগে বাংলা, বিহার, মহারাষ্ট্র সহ দেশের বহু রাজ্যে। বিভিন্নভাবে হিংসাত্মক আন্দোলনের পথে হাঁটেন বিক্ষোভকারীরা, কিন্তু কোনোভাবে এই প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কিন্তু কি এই অগ্নিপথ, যাকে ঘিরে এত বিতর্ক? আসুন জেনে নেই বিস্তারিতভাবে। এতদিন ভারতীয় সেনাবাহিনীর 3 শাখায় নিয়োগ হতো শুধুমাত্র স্থায়ী পদে। গত 14 জুন ভারত সরকার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেন, যার নাম অগ্নিপথ। প্রথমে বলা হয় 17.5 থেকে 21 বছরের তরুণ তরুণীরা সশস্ত্র বাহিনীর 3 শাখায় চুক্তিভিত্তিকভাবে 4 বছরের জন্য যোগ দিতে পারবেন। তাদের নাম হবে অগ্নিবীর। পরে যদিও 21 বছরের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 করা হয়েছে। 4 বছর শেষে সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে প্রতি ব্যাচের সর্বাধিক 25% অগ্নিবীরকে সশস্ত্র বাহিনীর 3টি শাখায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের সম্মানজনক আর্থিক প্যাকেজ দিয়ে বিদায় দেওয়া হবে। অগ্নিবীররা বেতন হিসাবে প্রতি মাসে 30 থেকে 45 হাজার টাকা হাতে পাবেন বলে জানায় কেন্দ্রীয় সরকার। 4 বছরের চুক্তি শেষে 25% অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিরা অবসরের সময় একসাথে 11 থেকে 12 লক্ষ টাকা হাতে পাবেন। এই প্রকল্পে যোগদানকারীরা পেনশনের কোনো সুবিধা পাবেন না। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর একটা নতুন ব্যাচ বাহিনীতে যোগ দেবে। 4 বছর ধরে তারা প্রশিক্ষিত হবে, তারপর সেরা অংশটি বাহিনীতে আসবে। এখন 3 বাহিনীতেই জওয়ানদের গড় বয়স 32। ওটাই কিন্তু নেমে 25 হবে অগ্নিবীরেরা এলে। বাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সাম্প্রতিক হিংসাত্মক আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় অগ্নিবীরদের জন্য স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রকে 10% পদ সংরক্ষিত রাখা হবে, মিলবে বয়সের ছাড়ও। অগ্নিবীরদের জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে 10% চাকরি সংরক্ষণ করা হবে। একই কথা প্রযোজ্য হবে 16টি প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সরকার ছাড়াও বেশ কয়েকজন শিল্পপতি এই প্রকল্পকে সমর্থন জানিয়ে বলেছেন তাদের সংস্থায় প্রাক্তন অগ্নিবীরেরা পাবেন চাকরিতে বিশেষ সুযোগ। তবে দেশজোড়া হিংসাত্মক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার শর্ত দিয়েছে অগ্নিপথে নিয়োগের আগে মুচলেখা দিয়ে জানাতে হবে আবেদনকারী কখনো কোনো বিক্ষোভে অংশ নেননি, কোনো রকম তাণ্ডবে জড়িত ছিলেন না। সেই বক্তব্যের পুলিশি যাচাই হলে তবেই বাহিনীর অংশ হওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। এদিকে নির্দিষ্ট সময়ের আগেই বিজ্ঞপ্তি জারি করে অগ্নিপথে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় সেনা। পরীক্ষা নেওয়া হবে আগামী 1 মাসের মধ্যে। সেনার 3 বাহিনী একে একে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ায় দেশ জুড়ে আন্দোলনের ঝাঁজ কমে এসেছে অনেকটাই। এই প্রকল্প দেশের জন্য ভালো ফল দেবে কি না তার উত্তর হয়তো লেখা আছে আগামীর খাতায়। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বেহালা, ব্যারাকপুর, সোনারপুর ও চুচুড়া শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। দেশের অর্থনৈতিক জরুরি অবস্থার পরিবর্তন ঘটাতে গত 22শে জুন পার্লামেন্ট থেকে জাপান, চীন ও ভারতের কাছে সাহায্যের আবেদন করেন শ্রীলঙ্কার নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে। এর ঠিক 24 ঘন্টা পরে অর্থাৎ 23শে জুন দিল্লি থেকে বিশেষ অর্থনৈতিক পর্যবেক্ষক দল কলম্বো গিয়ে বৈঠক করেন। শ্রীলঙ্কার আর্থিক জরুরি অবস্থার উন্নতির জন্য অর্থনৈতিক বিনিয়োগ থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার সরবরাহ প্রয়োজন, আর এসবের দিক থেকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে এলো ভারত। এছাড়াও বর্তমানে শ্রীলঙ্কা সরকার তাদের প্রশাসনিক ক্ষেত্রে নানা রদবদল করে তাদের অর্থনৈতিক অবস্থা আরো চাঙ্গা করে তুলতে চাইছে। শ্রীলঙ্কায় বিগত কয়েক মাস ধরে চলা চরম অর্থনৈতিক সংকটের কিঞ্চিত পরিবর্তন হতে চলেছে। এমনটা অতি দ্রুত না হলেও আশার আলো দেখা যাচ্ছে, আর প্রতিবেশীর বিপদে এই আশার আলোটি জ্বেলেছে ভারত। দেশের এই অর্থনৈতিক জরুরি অবস্থার মধ্যে নবনিযুক্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে গত 22শে জুন উল্লেখ করেন, বর্তমানে শ্রীলঙ্কা পেট্রোলিয়াম কর্পোরেশনের $70 কোটি ঋণের বোঝা রয়েছে। এই অবস্থায় বিশ্বের অন্য কোনো দেশ শ্রীলঙ্কাকে জ্বালানি সরবরাহে রাজি নয়। এর ফলে শ্রীলঙ্কার জ্বালানির পরিমাণ ক্রমশ সংকুচিত হচ্ছে, সঙ্গে খাদ্য সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি তো আছেই। তবে শ্রীলঙ্কার এই অর্থনৈতিক দুরবস্থার সুরাহা করতে ভারত ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বছরের শুরু থেকে এখনো পর্যন্ত শ্রীলঙ্কার জন্য $4 কোটি আর্থিক সাহায্য বরাদ্দ করেছে ভারত সরকার। গত 23শে জুন দিল্লি থেকে বিদেশ সচিব বিনয় কাটরা সহ 3 সদস্যের বিশেষ প্রতিনিধি দল কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপাকসে ও প্রধানমন্ত্রী বিক্রমসিংঘের সাথে বৈঠক করেন। সরাসরি আর্থিক সাহায্যের পাশাপাশি ভারতের পক্ষ থেকে শ্রীলঙ্কার জ্বালানি সংকট ও খাদ্য সংকটের মোকাবিলায় জ্বালানি সরবরাহ সহ কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য সার ও বীজের যোগান দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে। এছাড়া শ্রীলঙ্কায় বেশ কিছু পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতের পাশাপাশি চীন, জাপানের কাছেও শ্রীলঙ্কা সাহায্যের জন্য আবেদন করেছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শ্রীলঙ্কার সুবিশাল ঋণের ব্যয়ভার থেকে মুক্ত করতে বেশ কিছু ছাড় ও অর্থনৈতিক সুবিধার কথা ঘোষণা করেছে। অন্যদিকে দেশের মধ্যে বিদেশি মুদ্রা সরবরাহের তাগিদে মহিলাদের কর্মসূত্রে বিদেশ সফরের সর্বনিম্ন বয়সসীমা কমিয়ে 21 বছর করেছে শ্রীলঙ্কা সরকার। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বহু মহিলা নাগরিক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে জীবিকার সন্ধানে পাড়ি দেয়। এক্ষেত্রে তাদের বয়সসীমা কম করে দেওয়ায় আরও বেশি সংখ্যক মহিলা বাইরে যেতে পারবেন ও তাদের আয় উপার্জনের মাধ্যমে দেশে বিদেশি মুদ্রার প্রবেশ ঘটে ধসে পড়া অর্থনৈতিক অবস্থার কিছুটা হলেও উন্নতি ঘটবে বলে মনে করছে শ্রীলঙ্কার অর্থনীতির বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস।
পরের সেশনটি শুরু হতে চলেছে আগামী অগস্ট থেকে। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। গত 10ই জুন জি5 এ মুক্তি পেল বিনয় ওয়াইকুল পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্রোকেন নিউজ। ওয়েব সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোনালী বেন্দ্রে, জয়দীপ আহলাওয়াত ও শ্রেয়া পিলগাঁওকর। দুটি নিউজ চ্যানেলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে মূলত তৈরি হয়েছে ওয়েব সিরিজের গল্পটি। নিউজ চ্যানেলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে সিরিজের অংশগুলিতে, যা দর্শকের মন ছুঁয়েছে। এই ব্যাপারে আরো বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিনয় ওয়াইকুল পরিচালিত জি5 ওয়েব সিরিজ দ্য ব্রোকেন নিউজ। দুটি নিউজ চ্যানেলের মধ্যে দ্বন্দ্ব নিয়ে মূলত তৈরি করা হয়েছে এই সিরিজটি। এই ওয়েব সিরিজের গল্পটি মাইক বার্টলেটের বিবিসি স্টুডিওর প্রেস থেকে নেওয়া হয়েছে। এই সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোনালী বেন্দ্রে, জয়দীপ আহলাওয়াত ও শ্রেয়া পিলগাঁওকর। मीडिया की मेरी एक साथी राधा भार्गव एक देशद्रोही है। मैं अमीना कुरैशी और आज की आवाज भारती में आप सभी का स्वागत है। We are in the business of delivering fair and unbiased news to the public. तुम चाहते हो कि मैं अपने ऑडियंस को चीट करूं, झूठ बोलूं उनसे? पब्लिक को जैसी न्यूज चाहिए वैसी तो देनी पड़ेगी। पब्लिक को न्यूज नहीं तमाशा चाहिए। मैं दीपांकर सान्याल, आप देख रहे थे जोश 24/7। न्यूज बोरिंग होती है, मैं कहानियां बनाता हूँ। আওয়াজ ভারতীর এডিটর অ্যাঙ্কার আমিনা কুরেশির চরিত্রে অভিনয় করে ওয়েব সিরিজে পা রাখলেন সোনালী বেন্দ্রে। আমিনার চরিত্রটি দর্শকের মনে বিশ্বাসযোগ্যতা অর্জন করলেও তার সংবাদ পরিবেশন, বিশেষ করে একটি প্রাইম টাইম শোয়ের ক্ষেত্রে তার অভিনয় তেমন আকর্ষণীয় হয়ে ওঠেনি। তার সহকারী রাধা ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া পিলগাঁওকর, যিনি একজন ক্ষিপ্ত এবং নির্ভীক অনুসন্ধানকারী সাংবাদিক। জনসাধারণের কাছে সত্য বলার জন্য যে কোনো ঝুঁকি নিতে তিনি প্রস্তুত। এই চরিত্রে শ্রেয়ার অভিনয় বেশ নজর কাড়ার মতো। তার বস আমিনার সাথে তার বিতর্কগুলিও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে সিরিজের বিভিন্ন অংশগুলিতে। সিরিজের একটি দৃশ্যে দেখানো হচ্ছে রাধার সাথে তার বস আমিনার মতবিরোধ হওয়া, রাধার প্রতিদ্বন্দ্বী চ্যানেল জোশ 24/7 এ যুক্ত হওয়া ও পরে আওয়াজ ভারতীতে ফিরে আসা, আমিনার নিঃসংকোচে তাকে আওয়াজ ভারতীর সাংবাদিক হিসেবে আবার গ্রহণ করে নেওয়া। এইরকম বেশ কিছু ক্ষেত্রে আমিনার চরিত্রটিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যেখানে সে সবসময় তার সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল ও সমর্থনকারী, যা বাস্তবের সাথে মিল পাওয়া কঠিন হতে পারে। তবে গল্পে আমিনা রাধার জুটিকে বেশ শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবেই দেখানো হয়েছে, যাদের সঠিক কাজ করার সাহস রয়েছে। অন্যদিকে জোশ 24/7 এর এডিটর অ্যাঙ্কার দীপঙ্কর সান্যালের চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। দীপঙ্কর মনে করেন তিনি যা বলেন তাই সংবাদে পরিণত হয়। দীপঙ্কর কখনো ভয় দেখিয়ে, কখনো অর্থের বিনিময় বা কখনো ব্ল্যাকমেল করে খবর জোগাড় করেন, যিনি শুধুমাত্র চ্যানেলের টিআরপি নিয়ে উদ্বিগ্ন। আবার এদিকে দেখানো হয়েছে তিনি একজন যত্নশীল বাবা, যিনি তার মেয়ের সাথে থাকতে চান। এই দুই চরিত্রেই তার অভিনয় দক্ষতা আশ্চর্যজনকভাবে ফুটিয়ে তুলেছেন জয়দীপ। রাধার তার রুমমেট, সহকর্মী কাম বন্ধু জুলিয়া আলভারেজের মৃত্যুর তদন্ত, রাধাকে তার চ্যানেলে যোগ দেবার জন্য দীপঙ্করের চাপ এবং আরো অন্যান্য অনেক গল্প নিয়ে চিত্রনাট্যটি বিনোদনমূলক হলেও কখনো কখনো গল্পে ফাঁক থেকে গেছে, ফলে কোথাও কোথাও গল্পের ট্র্যাক রাখা কঠিন হতে পারে। তবে এটাও ঠিক, পরিচালক নিউজ রুমের সেটটিকে বাস্তবের সাথে সামঞ্জস্য রেখে এমনভাবে তৈরি করেছেন ও এডিট মিটিংগুলি এমনভাবেই ক্যাপচার করেছেন যা নিউজ ইন্ডাস্ট্রির প্রতি আগ্রহীদের অবশ্যই মুগ্ধ করবে। সবশেষে বলবো, সিরিজটির সব চরিত্রের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের টানাপোড়েন খুব সুন্দর করে তুলে ধরেছেন পরিচালক বিনয় ওয়াইকুল এবং প্রতিটি চরিত্রই দুর্দান্ত কাজ করে দর্শকের মন জয় করে নিয়েছে। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনো জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন। নিজে ও অন্যদের সুস্থ রাখুন।